জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় বললেন বিএনপি নেতা আব্বাস। বাতিল না করে সংবিধানের প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ। অস্থায়ী পাশ নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ। জুলাই থেকে ৩৫,০০০ করার প্রস্তাব স্বাস্থ্যের, এখনই বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। যানজটে ভোগান্তি। প্রবাসের সময় সঙ্গে আছে আমি রাইদুল ইসলাম শুভ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্যে দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণ অভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানান ৩১শে ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দলমতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২,০০০ ঊর্ধ্ব শহীদ এবং ২০,০০০ ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে ৩১ ডিসেম্বর ২০২৪ সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে, এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়ানোর জন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রয়োজন বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আর আইনজীবীরা মনে করছেন রাজনৈতিক ঐক্য গড়তে যুগান্তরী পদক্ষেপ হতে যাচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। দেরিতে আসলেও নতুন রাজনৈতিক ধারায় এর প্রভাব থাকবে বলে মনে করছেন তারা।
অভ্যুত্থানের আড়াই মাস পর গত 22 অক্টোবর 5 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে 2 মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1/11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়াতে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এটা অভ্যুত্থান হিসাবে বা বিপ্লব হিসাবে নিয়ে এটার যে স্বীকৃতি সেটা থাকবে সেই প্রোক্লেমেশনে। আগের যে আমাদের সংবিধান ছিল এবং যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল, সেই সংবিধানের মূলনীতিগত জায়গায় এবং রাষ্ট্র চালনার মূলনীতিগত জায়গায় কিছু পরিবর্তন আসবে। আইন বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেরিতে হলেও ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্য গড়তে ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন, ঘোষণাপত্রের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের আইনি ভিত্তি না থাকলেও রয়েছে রাজনৈতিক প্রভাব। ঐক্যের দ্বারকে আরো মজবুত করবে, কারণ এই ঘোষণাপত্র সকলকেই অ্যাড্রেস করা হয়েছে, কোনো শ্রেণী পেশা কাউকেই বাদ দেওয়া হয়নি। এই প্রোক্লেমেশনে বলা হয়েছে, নতুন সংবিধান যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রয়োজনে আরেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনা নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটি কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে। অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটা একটা রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিপ্লবের পর এ ধরনের ঘোষণাপত্র প্রকাশ করা নতুন নয়, তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লব নাকি গণঅভ্যুত্থান বলা হবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। বলেন, বিপ্লবের ঘোষণাপত্র অভ্যুত্থানকারীদের নিজস্ব ব্যাপার। যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে 24-এর গণ অভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, 72-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তা সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। 72-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণ অভ্যুত্থানের 5 মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে 72-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। 24-এর আন্দোলনকে
কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে এর মধ্যে। এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক দখল করেনি জামাত ইসলামী। 5 আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুরে পথসভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট চালিয়ে অর্থনৈতিক খাতকে বড় ক্ষতি করেছে। পথসভায় উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামাত ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার সহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম। এখন 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়ল, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার দুপুরে জামালপুরে ইসলামপুরে এক সম্মেলনে তিনি একথা বলেন। সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের বিজয় দিবসকে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার বিজয় দিবস উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেয়াতে স্পষ্ট বোঝা যায় শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকি, জেলা জামাতের আমির মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদী 16 ডিসেম্বরকে সে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে, সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়। সে বুঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে। তারা এই দেশকে ভালোবেসে সাহায্য করেনি। তাই যদি হতো, স্বাধীনতার অব্যবহিত পরপর বাংলাদেশের শিল্প কল কারখানা থেকে মেশিনারি, যন্ত্রাংশ, সম্পদ সব ভারতীয় সৈন্যরা লুটপাট করে ইন্ডিয়া তারা নিয়ে যাচ্ছিল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে মিরপুরে শুভেচ্ছা মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে মিরপুর সনি স্কোয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়ে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা। আয়োজকরা জানান, আসন্ন 31শে ডিসেম্বর ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার ঐতিহাসিক দলিল জুলাই বিপ্লবের ঘোষণা প্রদানকে স্বাগত জানাতে এই মিছিলের আয়োজন করেন তারা। অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে।
বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ৫টি মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার, আসবাবপত্র সহ সবকিছু। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয় 240 জনকে দেওয়া হবে অস্থায়ী পাস। যার অ্যাক্রেডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে। উপপ্রেস সচিব আরও জানান সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। গত 3 দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের নেতারা। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয়ে গঠিত সংগঠনটির নেতারা বলেন, সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে আগুনের ঘটনা প্রমাণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান এখনও ফ্যাসিবাদ মুক্ত নয়। অবিলম্বে জড়িতদের আইনের মুখোমুখি করা না হলে বৈষম্য বিরোধী দেশ গঠনের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তারা। ভাতা বাড়ানোর দাবিতে আবারও শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দফায় দফায় আন্দোলন করে যৌক্তিক সমাধান না মেলায় কর্মবিরতি দিয়ে রোববার সমাবেশের ডাক দেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল। এদিকে জুলাই থেকে ভাতা 35,000 টাকা করাই প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনই তার বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগে প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। এক দফা দাবিতে রোববার সকালে শাহবাগে অবস্থান নেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএসএমএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন সড়কে। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 25,000 টাকা করে পাই আমরা, 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সমমানের যে সুবিধাগুলো পাওয়া হয় ওটা দাবি করছে। 30,000 টাকা প্রজ্ঞাপনটা প্রত্যাখ্যান করা প্লাস হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে হলেও আমরা ডিউটিতে চলে যাব। আন্দোলনের মুখে 5,000 টাকা বাড়িয়ে ভাতা 30,000 করে গত সপ্তাহে প্রজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে রোববার আবারও আন্দোলনে নামেন বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। এক পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী জুলাই থেকে তাদের ভাতা 35,000 টাকায় উন্নীত করার প্রস্তাব দিলেও জানুয়ারি থেকে তার বাস্তবায়ন চান ট্রেনি চিকিৎসকরা। আমাদের যেটা 30,000 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা প্রহসন ছাড়া কিছুই না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন যা হবে এর ফয়সালা রাজপথেই হবে। কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও আন্দোলন করেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী সারদা পুলিশ একাডেমির আরও 8 জন এসআইকে শোকজ করেছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন ইমন স্বাক্ষর করা শোকজের চিঠি দেওয়া হয় 8 জনের হাতে। আগামী 3 দিনের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়। এর আগে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে
3 ধাপে 313 জন এসআইকে শোকজ করে সারদা পুলিশ একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সুশীলতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, 47, 71 ও 90-এর মতো 24-এ এসে আশাহত হতে চায় না। 24 পরবর্তীতে রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের পালসকে গুরুত্ব দিতে হবে। এছাড়াও সভায় বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রদায়িক অপপ্রচারের সমালোচনাও করেন রাওয়া চেয়ারম্যান কর্নেল অবসর মোহাম্মদ আব্দুল হক। সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ দাফন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় কানাইঘাটে শফিকুল হক চৌধুরী মিলনায়তনে মেমোরিয়াল এতিমখানা এলাকার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় তার জন্য করা হয় বিশেষ দোয়া। গত 20 ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মারা গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাফারের বিরুলিয়ায় দাফন করা হয়। আমার আব্বু নেই আজকে, আমার আব্বুর থাকার কথা ছিল। হয়তোবা দেশের ওই বই পরিস্থিতি না হলে আমার আব্বু আরো বাঁচতেন। মানসিক প্রেশার, শারীরিকভাবে যে অসুস্থতা, সবকিছুর মধ্যে দিয়ে এভাবে 15টা বছর হারমিটের মতো লাইফ লিড করা, that kind of led to his breakdown of his health too, and it has contributed to breaking down of his of his heart and of his health and everything. 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র 2 দিন। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আঁচড়। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব। তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইন স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তরুণের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো এবারের আসর হবে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ, এমন প্রত্যাশা আয়োজক সংস্থা ইপিবির। জিনাতারা যশোর রিপোর্ট। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। 2 দিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলা আমাদের সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে, ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়, সেটাকে প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আরও জানান, অর্থ পাচারে জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
5 আগস্টের পর থেকেই বেরিয়ে আসছে দুর্নীতির নানা তথ্য। অভিযোগ উঠেছে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন মানুষের তালিকা অনেক লম্বা। অর্থ পাচারে জড়িতদের শাস্তি নিশ্চিতে অনেককেই বাংলাদেশে ফিরে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। দুদক মহাপরিচালক আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্প ব্যয় 22,000 কোটি টাকায় বৃদ্ধি করা, সরঞ্জামাদি স্থানীয়ভাবে কেনার পর বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও প্রকল্পের 3টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে 459 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন ও ব্যাংকটির সাবেক MD AFM শরীফুল ইসলাম সহ 29 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কিম জং উন। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন কমিউনিস্ট বিরোধী ঘাঁটিতে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে 3বার সাক্ষাৎ করেন। 3বারের সাক্ষাতে এই দুই নেতা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তবে জো বাইডেনের প্রেসিডেন্সির সময় দুই দেশের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। এবার ট্রাম্প ক্ষমতায় আসার পর আবারও দুই দেশের ভূরাজনৈতিক সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়। তবে অনেক বিশেষজ্ঞের ধারণা, ট্রাম্পের নতুন মেয়াদে তার মনোযোগের কেন্দ্রবিন্দু হবে ইউক্রেন আর মধ্যপ্রাচ্য ইস্যু। আর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা শক্তি দিয়ে সাহায্য করছে উত্তর কোরিয়া। এমন অবস্থায় ট্রাম্পের নতুন মেয়াদকালে ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্ক আরও জটিল আকার ধারণ করবে বলে গণমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে। এসব গুঞ্জনের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি নীতি নির্ধারণী বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই তথ্য জানায়। তবে কি ধরনের প্রতিরক্ষা কৌশল নেওয়া হচ্ছে KCNA-র প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি পারমাণবিক সামরিক জোটে প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া একটি কমিউনিস্ট বিরোধী ঘাঁটি হয়ে উঠেছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছেন পর্তুগাল প্রবাসীরা। স্থানীয় সময় রোববার হাজারো বাংলাদেশের অংশগ্রহণে লিসবনের মার্তিম মুজিস পার্ক পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ভারী খাবার আর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। তারিকুর হাসান আশিকের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তিম মুনিস পার্ক। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্তুগালের বিভিন্ন শহর থেকেও আসেন প্রবাসীরা। দেশীয় সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন তারা। বিভিন্ন স্টলে দেশীয় জামাকাপড় থেকে শুরু করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। হরেক রকম পিঠা থেকে শুরু করে বাহারি মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান ক্রেতারা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি পর্তুগিজ সহ দেশটিতে ঘুরতে আসা পর্যটকরাও উপভোগ করেন আয়োজন। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। এত সুন্দর আয়োজন, আমরা সবাই আজকে পরিবার পরিজন নিয়ে এসেছি। বিভিন্ন বাঙালি ভাই ও বোনেরা বিভিন্ন রকম খাবারের স্টল দিয়েছে।
এত সুন্দর একটা উৎসব মুখর দিন আমরা আজকে এখানে উদযাপন করছি। এরকম একটা ইভেন্ট হয় যেখানে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, বাংলাদেশিদের কালচার, বাংলাদেশের ফুড, বাংলাদেশের ড্রেসেস সবকিছু আমরা তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি পর্তুগালের সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করায় বাংলাদেশিদের ধন্যবাদ জানান স্থানীয় মিউনিসিপ্যালিটি প্রেসিডেন্ট। I'm feeling very well. Estou muito bem. This is the National Day from Bangladesh. I hope that you have a big future in your country here in Portugal. I thank you your cooperation with us, and so I am proud to have you here in my Frexia. রোববার পর্তুগালের স্থানীয় সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা বিজয় দিবসের আয়োজনে অংশ নেন হাজারো বাংলাদেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিপিএল মাথাতে চলে এসেছেন বুম বুম আফ্রিদি, তবে এবার খেলোয়াড় নয়, তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। চিটাগাং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন বিপিএলে। দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে দীক্ষা দিতে যান শহীদ আফ্রিদি। প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের। সাকিবকে মিস করার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শাহিন শাহ আফ্রিদির বল কিভাবে খেলতে হবে দিয়েছেন তার টিপসও। শহীদ আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এর আগে অনেকবারই বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। বিপিএলের একাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে ঢাকায় পা রাখলেন বুম বুম আফ্রিদি। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় নয়, প্রায় এক যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। বিপিএলের প্রথম আসর মাতিয়েছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর আরও 5 মৌসুম খেলেছেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে জানালেন নিজের মুগ্ধতার কথা। I always say that Bangladesh is my second home, and I'm very happy to be here. But in a different project. I mean, first time I'm having with the team like as a mentor, so that will be great. ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন 329টি স্বীকৃত টি-20 ম্যাচ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা অভিজ্ঞতা উজাড় করে দিতে চান চিটাগং কিংসের হয়ে। প্রশংসা করলেন বাংলাদেশের ক্রিকেটারদের। Initiative of BPL is very good, especially for the young cricketers. They can get the opportunities and they can show their skills. And I think Bangladesh team, they played very well against Pakistan. So I mean, there is a lot of talent. Chittagong is a very well balanced, a good bunch of guys, experienced people. Some young cricketers are there, and I'm here to motivate them. I'm here to give my experience, to share my experience with them. সাকিব আল হাসানকে সরাসরি সাইন করলেও এবারের বিপিএলে কিংস জার্সিতে খেলা হচ্ছে না দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। একটা সময় বিপিএলে এক দলে খেলা সাবেক সতীর্থকে এবার মিস করবেন আফ্রিদি। I think he's the icon player. He's the ambassador of Bangladesh. He played a lot of cricket. He's one of the best all-rounder. Him and I will miss as well. শহীদ আফ্রিদির মেয়ের জামাই বর্তমান পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার বিপিএলে তারা একে অপরের প্রতিপক্ষ। শাহিন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে সিনিয়র আফ্রিদি দিয়েছেন তার টিপসও। Any tips to the Chittagong Kings team how to play the Shahin Shah Afridi? Just come first ball down the track 6. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বিপিএলের 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। মিরপুরে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বেলা 12টায়। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আই হোপ টু স্টার্ট ওয়েল। শান্ত আমার সাথে ওপেন করছে। যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই, ইফ ইউ কম্পেয়ার আস টু কুমিল্লা, ইফ ইউ কম্পেয়ার আস টু রংপুর, প্রবলি পেন অন পেপার দে ওয়ার আ বেটার সাইড, but we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম
Probably they might not have big names, but they're very well balanced. সবশেষ 2020 সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। মাঝের আসরগুলোতে ছিল না তারা। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20-তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো, তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে। প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। একটা দল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে বেশ কয়েক বছর পর অংশ নিচ্ছে। প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচটাই পুরো আসরের টোন সেট করে দিতে পারে। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় বললেন বিএনপি নেতা আব্বাস। বাতিল না করে সংবিধানের প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।